গল্প কাব্য গোলাপ, লেখায় নীল নূ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এতদিন এই কথাটা আমি না মানলেও আজ যেন বাস্তবে তা প্রমাণ পাইছি। এই তো দুপুরে বন্ধু মহলে বাজি ধরে অজ্ঞাত যে ব্যক্তিকে চুমু খেয়েছিলাম, সন্ধ্যায় সে ব্যক্তি স্বয়ং আমারই সামনে আমাদের বাড়িতে সোফায় বসে আছে। আমি হুমায়রাতুজ রৌজা। সবাই আদর করে রৌজ বলে ডাকে। বাবা মায়ের একমাত্র কন্যা আর একটা বিচ্ছু ভাইয়ের একমাত্র ছোট বোন। আমার পরিচয় তো দিলাম, এখন ঘটনাটা জেনে নিন। যেখানেই বন্ধু মহল সেখানেই শয়তানের দখল। নয়ন, হাসান, শিপু, রাহি আর আমি, এই 5 জনের গ্রুপ। ছোট থেকেই একসাথে, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিও একসাথে হয়েছি। শিপু হচ্ছে মামাতো ভাই আর রাহি হচ্ছে খালাতো বোন। এবার কলেজের সেকেন্ড ইয়ারে। যদি সবগুলো একসাথে ভার্সিটিতে চান্স পাই তাইলেই গল্লা ফাতে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে সবাই আমরা ছুটি কাটাচ্ছি। আজ নয়নের বার্থডে ছিল। নয়ন রেস্টুরেন্টে ট্রিট দিল। অ্যাকচুয়ালি দিত না, হহুত কিপটা। জোর করে আদায় করেছি। আমরা বন্ধু মহল সকলেই সেখানে আগে থেকেই উপস্থিত। বন্ধুরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর ট্রুথ ডেয়ার খেলছিলাম। হঠাৎ আমার পালা আসতেই বন্ধু মহলে উৎসবের চার চার লেগে গেল। শিপু বলল, মনে আছে রোজ গত ট্রুথ ডেয়ার খেলার কথা? আমাকে কিভাবে ফাঁসিয়ে তোরা বেঁচে গেছিলি, আর ফাঁসানোর মূলে তুই ছিলি। আজকে তোকে ভাগে পেয়েছি, বল কি নিবি? ইরে হয়েছে। গত খেলায় শিপুর মুখ থেকে ওর ভালোবাসার গফের নাম জেনেই ছাড়ছি। না বাবা না, তাই ট্রুথের ভয় ডেয়ারই নিলাম। যদি কোন গোপন কথা বের করে নেয়? শিপু ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমি তো এটাই চেয়েছি তুই যেন ডেয়ারই নিস। বাঁচাদন, এবার তোমার ভাগে পেয়েছি। হা হা হা। আমি শিপু আর বাকিদের দিকে কান্না কান্না ফেসে তাকালাম। বললাম, আমার সাথে এরকম করতে পারলি? তোরা না আমার বন্ধু? এই শিপু, শিপু রে, তুই তো আমার মামাতো ভাই রে। আজ নয়নের বার্থডে, এই উপলক্ষ হলেও সহজ ডেয়ার দিস। নয়ন, এই তুই আমার জন্মদিনটা টানিস না, তারপর দেখা যাবে। আমার জন্মদিনটাকে কালো রাতেরই বানিয়ে দিয়েছস। তুই যে পরিমাণ ড্রামা বাজার শয়তান মাইয়েরে বাবু। তোর এই অভিনয়ে অন্য পোলারা ফাঁদে পড়তে পারে, আমরা না। হু, হাসান ঠিক বলছিস রে নয়ন। এই মাইয়া যে কি পরিমাণ ড্রামাবাজ। এই ছেমনি মনে করে দেখ তো তোর জন্য কত পোলারে ঠেটা নিয়ে আর মায়েরা হাসপাতালে পাঠাইছি। রাহিও ডি বাদ দে। দাঁড়া, আজ এই চুন্নি রে আমি ডেয়ার দিমু। খাড়া। এই রৌজি, তোর ডেয়ার হচ্ছে এই যে রেস্টুরেন্টের গেট দেখছস, এখান দিয়ে ছেলে হোক, মেয়ে হোক আর কুত্তা হোক, যে আসবে তাকে তুই চুম্মা দিবি। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, না। শিপু, চিল্লানি বন্ধ কর আর চুপচাপ ডেয়ার পূর্ণ কর, না হলে তোকে কাল লায়ন পাগলার কাছে দিয়ে আসমু। ধেত, এই লায়ন পাগলা আবার কেন? লায়ন হচ্ছে আমাদের এলাকার পাগল বুড়ো। এই বেডা আস্ত খবিস, আমারে দেখলেই কয় তোরে বিয়ে করব। তুই দাঁড়া। মাঝে মাঝে তো দৌড়ানিও দেয়। বাধ্য হয়ে রাজি হলাম। ভাগ্যিস কোন কুত্তা আসে নাই। একটা কালো প্রাইভেট কার এলো, সেখান থেকে একটা ছেলে বের হলো। ছেলেটি স্টাইলওয়ালা, হেব্বিও। ভাবতো মাশা আল্লাহ, যেন সিনেমার নায়কদেরও হার মানাবে। ছেলেটি লম্বাও সেই, চাপ দাড়ি, চেহারায় মানিয়েছে। মুখ ফুটে বলতে হবে নজর কাড়তে সক্ষম। দুহাতে দুটো বক্স নিয়ে গেট থেকে হেঁটে আসে। রাহি, রোজা তোর ভাগ্য সেই ভালো রে। ইস ক্রাশ খাইছি। শিপু, এই মাইয়ে গো একটা খাইছো খারাপ। যেখানে সেখানে, যারে তারে, গাঁজাখুরি, কুত্তার লেজ।
দেইখাও ক্রাশ খাইব ওই রোজ যা ডেয়ার কমপ্লিট কর বইন তুই এই রাসনের কোয়ার রাহিকে মতো ক্রাশ ট্রাশ খাইছ না ব্যাস করলা ফাতে লেগে গেল দুজনের মধ্যে ঝগড়া আল্লাহ আল্লাহ করে সামনে এগিয়ে গেলাম ঠিক ছেলেটির সামনে এসে দাঁড়ালাম ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো কারণ চশমার জন্য কিছুই দেখা যাচ্ছে না মশাই যে কালা চশমা পরিধান করছে উফ আর তালগাছও বটে ছেলেটি কিছু বলতে চাইছিল এর আগেই আমি পা উঁচু করে গাল বরাবর একটা চুমু দিলাম ভাগ্য ভালো আজ রেস্টুরেন্টে বেশি মানুষ নেই আল্লাহ বাঁচাইলেই হয় কারো চোখে যেন না পড়ি চুমু দিয়ে আর কোন কথা নেই দাঁড়াইও নাই গ্রাউন্ডটা উঁচু করে দৌড়ে ছেলেটার চোখের আড়াল হয়ে গেলাম বাপরে আমি যে তখন কতটা ভয়ের লজ্জা পাইছি জীবনে কাউকে এভাবে আর কোন ছেলেকে চুমু না আর জীবনে ট্রুথ ডেয়ার খেলবো না বন্ধু মহলে রাগ করে চলে এসেছিলাম বাসায় সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম দুপুরে বন্ধু মহলে আড্ডা দিতে গেছিলাম আর বিপদ মাথায় করে নিয়ে এসেছি ইরে আজ কি আকামটা করে ফেলছি আর চোখে ছেলেটির দিকে তাকালাম দেখলাম আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছে উফ অসহ্যকর মা এসে আমাকে ধরল মায়ের ছোঁয়ার ধ্যান ভাঙল বলল রোজা কোথায় হারিয়ে গেছস একটা ছেলে এসেছে রাত কই রাত হচ্ছে আমার ভাই রাতকে খুঁজছে তোর বাবা তো বাসায় নেই আমি তো ছেলেটিকে রেখে একা যেতেও পারছি না ভাগ্য ভালো মহারানী আপনার ঘুম ভেঙেছে যা রান্নাঘর থেকে ফলটল কিছু সামনে দে মায়ের কথা মতোই মুখটা নিরামিষ মার্কা করে রান্নাঘরের দিকে গেলাম এর মধ্যেই আমার বিচ্ছু বড় ভাইয়ের আগমন ওমা ভাইয়া ঘরে ঢুকেই কাব্য ও বলে দৌড় দিল ছেলেটি উঠে দাঁড়ালো আর আমার ভাই দৌড়ে গলা জড়িয়ে ধরল ছেলেটি যাক অবশেষে রাত তোর দেখা পাইলাম না হয় এতক্ষণ সংকটে ছিলাম কখন যেন কে যেন চুমু দিয়ে ইজ্জত লুটে নেয় কথাটা শুনে দাঁত মারি চেপে বসে আছি এই বেয়াদব পোলারে তুই কি সিনেমার সাবানারে আর আমি গার্ডার ডিপজল যে তোর ইজ্জত লুটে নিয়ে যামু মনে মনে জোরে বলার সাহস নাই প্রথমেই মাইন্ডটা চিপায় ফেসে আছি রাত আমার ভাই কি হয়েছে এটা বললি যে কিছু কি হয়েছে ছেলেটি চল পরে এক সময় বলবো তবে এর আগে আমার কিছু জানার আছে মা কি কিছু না খেয়েই চিল্লিয়ে রোজ হলো তোর আর তোমার সম্পর্কে তো ছেলেটি জানেন না তো কি হয়েছে জানতে কতক্ষণ এখন থেকে সবই জানবেন আমি সালমান হোসেন ডাব্ব সালমান হকের প্রথম পুত্র মা তুমি এমপি ফারজানা হকের ছেলে ও আল্লাহ তোমার মতো এত বড় মানুষ আমাদের ঘরে কাব্য আন্টি হাইপার হইয়েন না রাতকে দরকার ছিল রাতকে পেয়েছি আবার আসব এখন থেকে আসা যাওয়া বাড়বেই কমবে না বলেই একটা মুচকি হাসি দিয়ে রাত ভাইয়াকে নিয়ে চলে গেল আমি রান্নাঘর থেকে এগিয়ে এলাম বললাম কি সব আলতু ফালতু লোক বাসায় চলে আসে মাই এগুলো বলতে হয় না তুই জানিস ছেলেটিকে এমপি ছেলে দেখ শিখ রাতের কাছ থেকে বন্ধু পাতো তো বড় মানুষের সাথে আর তুই কি সব মহল টহল ডেঙ্গি একটা মাইয়া 2 দিন পর বিয়ে হয়ে যাইব আর এখন সে টোটো কইরা পাড়া হাঁটে তোর জন্য ছেলেটিকে কিছু দিতেও পারলাম না উফ মায়ের কথায় অসহ্যকর লাগছে সেখান থেকে রুমে চলে গেলাম ভাইয়া ছেলেটিকে কিভাবে চিনে ছেলেটির সম্পর্কে জানতে হবে ভাইয়াকে কি না বলে দেয় টেনশনে আমার মাথায় চুল ছিঁড়তে ইচ্ছা করতেছে
কিন্তু আমার বিচ্ছু ভাইয়াটাকে কেমনে প্রশ্ন করি 101টা পিঞ্চ মারবে আমাকে এই কথাটার উপর। রাতে খাবার টেবিলে ভাইয়ের অপেক্ষায় বসে আছি, কিন্তু মহারাজার আসার নামই নেই। বাবা এসে খাবার টেবিলে বসে বলল ভাইয়ার আসতে লেট হবে, অনেকদিন পর বন্ধুরা একসাথে হয়েছে। যা, বাধ্য হয়ে কোনোরকম খেয়ে চলে গেলাম। সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। হবে না কেন? কালকে চিন্তায় ঘুমই হয়নি। ফ্রেশ হয়ে চোখ ডলতে ডলতে নিচে নামতেই দেখি ভাইয়া সোফায় বসে ফোন টিপছে। যাক ভাইয়া এসেছে। ভাবছি কিভাবে জিজ্ঞাসা করব, ভাইয়া কে? এর মধ্যেই ভাইয়া জোরে গলা ফাটিয়ে বলল, কিরে রোজা, তুই নাকি ইদানিং যারে তারে চুমু দেশ। তুইও কি এলাকার লায়ন পাগলার মতো হয়ে গেছিস? আর কিছু বলার আগেই ভাইয়ের মুখটা চেপে ধরে বললাম, এগুলো কি বলো? আসতে বলো, আম্মায় শুনলে আমারে চপ্পল পিটাই করব। তোমার গলা তো নয় যেন মাইক, আমার সময়ই আওয়াজ জোরে বের হয়। রাত ভাইয়া আমার হাত থেকে মুখটা সরিয়ে ভুরু কুচকে বলল, তুই কেমনে করলি? এর মধ্যেই মা এসে বলল, কি হয়েছে রে বাবুই? রাত ভাইয়াকে বাবুই বলে ডাকে। এই ডেঙ্গি মাইয়া আবার কিছু করছে, তাই না? ভাইয়ের কানে ফিসফিস করে বললাম, ভাই এবারের মতো বাঁচিয়ে দে, তুই যা বলবি তাই করব। এক কন্ডিশন ফ্রি। এক কন্ডিশন ফ্রি মানে? এই কথা লুকানোর জন্য ভাইয়ার একটা কাজ, যতই কঠিন হোক পারফেক্ট মতো করে দিতে হবে। রাত ভাইয়া আমার দিকে বাঁকা হাসি দিয়ে মাকে বলল, ও কিছু না মা, আমরা দুষ্টুমি আমার করতেছিলাম। মা কিছু না বলেই চলে গেল। কন্ডিশন মতে সারাদিন ভাইয়া তার নোটগুলা আমার দিয়ে কপি করাল। ভাইয়া এবার অনার্স 3rd ইয়ারে, কয়েকদিন আগেই বাসায় এসেছে। আমাদের এলাকাটা গ্রামও নয়, আবার শহরও নয়, আর ভাইয়া মেইন শহরে পড়াশোনা করে। খুব রাগ হচ্ছে, সাথে হাত ব্যথাও। বেটার নামটা কি যেন? হা, মনে পড়েছে, কাব্য। সাদমান হোসাইন কাব্য। দাঁড়ায়ের শাস্তি যদি তোকে না দিচ্ছি রে। এমপির বেটা। আমার নামও হুমায়রা, তুই রোজানা। বিকেলে কলেজের সামনে বটগাছের নিচে আমাদের বন্ধু মহলে উপস্থিত হলাম। মুখ ফুলিয়ে বসে আছি, আমাকে দেখলেই সবাই হেসে দিল, কিন্তু আমি হাসলাম না, আরো বেশি মুখ ফুলিয়ে বসে রইলাম। নয়নেই ড্রামা কুইন। এভাবে বসে না থেকে সত্যি করে বল, কি হয়েছে? না বললে কিভাবে হবে? আমি কাল থেকে আর সব ঘটনা খুলে বললাম, সাথে এটাও বললাম ওই এমপির বেটাকে একটু শিক্ষা দিতে হবে। এই রৌজার সাথে পাঙ্গা নিতে এসেছে। রাহি, কি বললি? ওই ছেলেটি এমপি ফারজানা হকের ছেলে, তাই তো এত ভাব। ইস, রৌজা রে, ক্রাশ খাইছি, রাতে ঘুমোতে পারিনি। কি সুন্দর রে। বইন, তুই কিছু করিস না, আমার ক্রাশ রে, প্লিজ। ধেত মাইরি, সর এন্টে। ওই বেটা আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, ওর ইজ্জত আমি পাট খেতে ছিনিয়ে নিমু। ওমা, এমন কি বললাম? শিপু এসে গড়াগড়ি খাচ্ছে। শিপু, তুই ছেমড়ি, মাইয়া হইয়া ওই পোলার লগে পাট খেতে গেলে 10 মাস পর তোর বাচ্চা হবে, তুই কেমন ওর ইজ্জত ছিনিয়ে নিবি? ওই শিপুর বাচ্চা রে, আমি একলা যামু কেন তোদের মতো গ্যাং থাকতে? দূর হ, চোখের সামনে থেকে দূর হ। এমন সময় এই কলেজ থেকে এমপির বেটাকে বের হতে দেখলাম, সাথে সাথে মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সবাই রে বললাম, তোরা যে কথা বলি কিছুক্ষণ আটকে রাখো, আমি আসছি। বাঁকা হাসলাম, আমার কথা মতো ওরাও গেল। দৌড়ে গিয়ে কলেজের পাশে লাইব্রেরিতে গেলাম। পেপার, কলম আর আঠা কিনে কিছু লিখলাম। তারপর চুপি চুপি এমপির বেটার পিছনে গেলাম। কিন্তু আমি রোজা কোথাও শান্তিতে থাকতে পারি না। ইটের উপর উস্তা খেয়ে এমপি বেটার পিছনে পড়ে গেলাম। যা শালা, সেই কথাটা আবারও ফলেই গেল।
যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর যে মাইয়ের নাম রোজা হয় প্রত্যেক কাজেই এরা ধরা খায়। এই তো আমি আবারও সন্ধ্যাবেলায় বাঘের মুখে পড়লাম। তাড়াতাড়ি হাতের কাজ সম্পূর্ণ করে দূরে সরে দাঁড়ালাম, মাথা নিচু করে। এমপির বেটা আমাকে দেখে এমন রিয়েকশন করলো যেন আমি ফেলনা পার্সনই পৃথিবীতে। এর থেকে মানুষ পশু পাখিকে দেখেও ভালো রিয়েকশন দেয়। কাব্য তুমি তো আমি আমি বলি কিছু হয়েছে? নিউক্লিয়ার বোম কি ফেটেছে নাকি? আপনি যে খাম্বা তা ভেঙে দুভাগ হয়ে গেছেন। কাব্যই মেয়ে, তুমি কি জন্ম থেকেই বেশি কথা বলো নাকি? আর তোমার সাথে যখনই আমার দেখা হয় তখনই আমি মুসিবতে পড়ি। ওই এমপির বেটা আমাকে এই মেয়ে বলছেন কেন? আমার নাম হুমায়রাতুজ রোজি। আর কি বললেন? আমার সাথে দেখা হলেই মুসিবতে পড়েন? ঈশাইছে অমুসিবতওয়ালা লোক রে আমার, যেন জীবনে কখনো মুসিবতে পড়ে নাই। কাব্য কিসের এমপির বেটা? আমার নাম আছে সাদমান হোসাইন কাব্য। বুঝছ? কাল মনে নেই? কাল কি করেছিলে? শিপু, নয়ন, হাসান, রাহি চারজনই বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না কি হচ্ছে আর কি হবে। হঠাৎ শিপু বলল, কাব্য ভাই আপনি থামেন ভাই, এরা হচ্ছে বেডি মানুষ। হা হা হা। ফেসবুকের ওই কার্টুনগুলোর মতো স্টাইল করে। এই শিপু কি বললি তুই? শিপু একটা বেকুব মার্কা হাসি দিয়ে বলল, বেডি মানুষ। কেন রে রোজি, তোর কি বেড়া হওয়ার ইচ্ছা আছে? প্লাস্টিক সার্জারি করবি মন্টিরয়ের মতো? সবাই হেসে উঠল, আর আমার গা পিত্তি জ্বলে উঠল। উফ, এই শিপুরে নিয়ে যে কি করি? বললাম, শিপুর বাচ্চা রে, দাঁত মুখ খিচে তুই দাঁড়া, তোকে তো। শিপু ওখান থেকেই দিল দৌড়, সাথে পিছনে পিছনে আমি, আমার পিছনে আমার গ্যাংয়ের সবাই। কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাব্য ভাবছে, দেখছে আর মুচকি মুচকি হাসছে। সে তার গ্রামে ফিরেছে তো এই রোজ না তার গোলাপের জন্যই। তার গোলাপ ফুল হয়তো তাকে চেনে না, জানে না। সে তো সবই জানে। সে জানে তার গোলাপ ফুল বাড়ি দুষ্টু। এগুলো ভাবছে আর কাব্য হাসছে। কাব্য যত হাসছে মানুষ তত হাসছে। কাব্য বুঝতে পারছে না মানুষ কেন হাসতেছে। সে তো তার গোলাপ ফুলের কাণ্ড দেখে হাসতেছে। মানুষ কি তাকে দেখে হাসতেছে? কিন্তু কেন? হয়তো তার হাসিতে গ্রামের মানুষজনও খুশি। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে শিপুরে ভাগে পেয়েছি। শিপুরে পেয়ে দিলাম কয়েক গা কিল। ধুমধাম। শিপু মা গো ও, ফুফি গো ও। এই ছেমনিরে ফুফি কি খাওয়াইয়ে বড় করতেছে। কিল দেয় না ফুল দিয়ে বাড়ি দেয়। আচমকা শিপু সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বলল, এই রোজি, তোর হাতে জোর কি স্লো নাকি রে? একটা কিলও জোরে লাগে নাই। হরলিক্স খাইস? শিপু ও চিল্লিয়ে। রাহি, তোরা থামো একটু। ওই চুন্নি, আমার ক্রাশের পিছনে ওগুলি কি লিখছস? তোর পিছন পিছন তো চলে আসলাম। বল তো সত্যি করে, তোকে বিশ্বাস নেই? আজ নিশ্চয়ই আমার ক্রাশের 12টা বাজবে। রাহির কথা শুনে হাসি পেল। হাসতে হাসতে নিচে বসে পড়লাম। হাসি থামছেই না। হঠাৎ করেই পিঠে ধুম করে একটা কিল পড়ল। সাথে সাথেই বেঁকে গেলাম। আর চোখে তাকিয়ে দেখলাম কে মারল। আমি জানতাম এই ছেমড়াই মারবে। এটা ওর বাজে স্বভাব। কখনোই আমাকে হাসতে দেখতে পারে না। ছেঁড়া মানুষ। হা হা হা। বললাম, এই নয়নার জামাই নয়ন। শালা নান্নু মিয়া। দিলি তো। মাগো, এই ছেঁড়া কি খায়? ওই তুই কি খাইয়ে হাত লোহার মতো বানাইছস? নয়ন আবার নান্নু মিয়া। রোজের বাচ্চা রোজি। আরেকটা খা।
খাইয়ে শক্তি বানা, না হয় বোবা হয়ে যা। তবুও নান্নু মিয়া বলবি না। হাসান থামো, আগে বল এমপির বেটার পিছনে কি লিখছস? কিছুই না, শুধু একটা কবিতা। আমি কি এখনো সেই আদিম যুগের মানুষের মতো আছি নাকি? আমি আধুনিক যুগের মানুষ, তবে টেকনিকটা একটু আদিমি। রাহি এই চুন্নি, তোরে বক্তব্য দিতে কে কইছে রে? কি লিখছস তাড়াতাড়ি বল। আমার ক্রাশের জন্য চিন্তা হচ্ছে রে। আমার ওয়ান এন্ড ওয়ানলি ক্রাশ। এই আইছে, ওয়ান এন্ড ওয়ানলি ক্রাশ। এটা কয় নম্বর আমাগো সবার জানা আছে। শোন, তোর ক্রাশের নাম যেন কি? সাদ, সাদমান হোসাইন কাব্য। আমি তার পিছনে একটা কবিতা লিখে আটা দিয়ে চিপকে দিছি। ডিগ্রি কবিতা ডিগ্রি। মূলার রং সাদা, সাত বিলাই গাধা, গাধায় দেয় হাঁক, স্বাদ দেয় পাদ, পাদে অনেক গন্ধ, স্বাদের কারণে কলেজাত বন্ধ। ওমায় কি! এটা বলতেই গ্যাংয়ের সবাই হাসতে হাসতে বসে পড়ল। রাহির ক্রাশ, তাও রাহি হাসছে। হু, রোজির কাণ্ড বলে কথা। হাসবে না? অবশ্যই হাসতে হবে। কাব্য বন্ধু মহলে আসতেই হাসির রোল পড়ে গেল। কাব্য ভুরু কুঁচকে তাকালো আর বলল, ওই তোরা হাসিস কেন? সত্যি করে বলতো। আমি যার সামনে পড়ি সেই হাসে। পিচ্ছি পোলাপাইন ও হাসা বন্ধ করে না। আর ওরা পাদ পাদ কেন বলছে রে? বন্ধু মহলের হতে একজন উঠে গিয়ে কাব্যের পিছন থেকে কাগজটা খুলে কাব্যের হাতে দিয়ে বলল, এটা পড়। আর আজ তুই নিশ্চিত রৌদ্রির কবলে পড়েছিলি, তাই না? কাব্য, তোরা গোলাপ ফুল নানা রৌদ্রিকে চিনস? সবাই একসাথে এসে উঠল। এর মধ্যে রবি বলল, এই মাইয়ারে কে না চিনে? পুরো গঞ্জে একমাত্র এই মেয়ে আর ওর গ্যাংরে সবাই চিনে, আর ওর কাণ্ডে ওরে ভয়ও পায়। কাব্য কি? এই পিচ্ছি নাদুস নুদুস মিষ্টি মেয়েকে ভয় পায়? রবি ওর চেহারার মানে ওর মিষ্টি ফেসে পড়ল না। ও আমাদের ও গাঙের জলে নাক চুবানি খাইয়েছে। ও কথা তোরে পড়ে বলবো। ওই দেখ, রাত আসছে। এই কাগজটা ওরে দে। দেখ ও কি বলে। রাত আসতেই কাব্য রাতের হাতে কাগজটা দিল। রাত এটা পড়েই হাসতে শুরু করলো। বলল, তুই আবার ও আমার বোনের খপ্পরে পড়ছস? তোরে আরেকবার ও হাসতে লাগলো। কাব্য, তুই বুঝলি কিভাবে? এটা তোর বোনের কাণ্ড। রাত এই এলাকায় আর কারো মাথায় এমন শয়তানি বুদ্ধি পাবি না, যতটা আমার বোনের মাথায় পাবি। আমার বাপ ওরে আদরে আদরে বাদর বানিয়েছে। আগে বল কিভাবে কি হলো? কাব্য সব খুলে বলল। রাত বলল, তুই কালকে ওর কথা আমাকে বলেছিলি। আমি তার পরিবর্তে ওকে এক কন্ডিশন ফ্রিতে আমি নোট কমপ্লিট করছি। তার প্রতিশোধ এভাবে নিল। কাব্য তার গোলাপ ফুলের এবং দুষ্টুমিতে টবাকের শীর্ষে পৌঁছে গেল। ভাবল, গোলাপ ফুলের দেখা পেয়ে এতটুকুতে দুবার বাজেমাত দিয়েছে। যখন জীবনে মনে আরো কাছে যাবে তখন কি করবে? পরের দিন, আজ থেকে কলেজ আবারও শুরু। রেডি হয়ে নিচে নেমে টেবিলে বসে বললাম, মামা নাস্তা দাও। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, আমার লাখ সাহেবের মেয়ে আইছে, কাজে কামে কোথায় মারে একটু সাহায্য করবে তা না, খালি খাই আর পাড়া ঘুরি টিটি। মাকে বললাম, লাখ সাহেবের মেয়ে নাই, ওটা ভুল বলছো, লাখ সাবান আছে। আচ্ছা, আজকে আমি কলেজ থেকে ফেরার পথে কিনে এনে দেখাবো। আর কিছু বলার আগেই পিছন থেকে ভাই বলল, খেয়ে কি করবি? তুই তো পাদ, মুলা আর সাদকে নিয়ে গবেষণা করতে নেমেছিস। বলেই আমার পাশে টেবিলে বসল। আমি ভাইয়ের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বললাম, জেন গেছ? ভালো, তোমার সময়ের অপেক্ষা করো, দেখো কি করি। একটা ভাব নিয়ে মা খাবার টেবিলে দিয়ে বলল, এখন খাইয়ে চুপচাপ কলেজ যা, সময় বেশি নেই। আজ যদি কলেজ মিস যায় খবর আছে। কলেজে যাওয়ার সময়ও দুষ্টুমি আছেই। আল্লাহ তোরে দুষ্টুমির মাটি দিয়ে বানাইছে।
মা বক বক করতে করতে আবার রান্নাঘরে চলে গেল। আর কোন কথা না বাড়িয়ে দ্রুত খেয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজ বেশি দূরে নয়, হেঁটে যেতে 10 মিনিট। এখনো আমার হাতে আধা ঘন্টা সময় আছে। যেতে যেতে রাস্তায় আমার গ্যাংয়ের সাথে দেখা হয়ে গেল। কলেজে পৌঁছে গেলাম। ওমা, এ কি! আজ কলেজ গেটের সামনে এমপির বেটা দাঁড়িয়ে আছে কেন? কালকের ঘটনায় আমার উপর সন্দেহ করছে নাকি? আমি ভয় গ্যাং দলের মাঝে এসে গেলাম। কাল ভয় করে নাই, আজ একটু ভয় করছে। রাহিস, আমার ক্রাশটাকে কত সুন্দর দেখা যায় রে। কালো শার্ট, হাতে ঘড়ি, ইস একদম সেই। এই রাহি, চুপ কর, না হয় ক্লাসের ভেতর খাবি কিল। কিলিয়ে আচার বানাবো। আর চোখে একবার এমপির বেটার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে, একটা বাঁকা হাসি দিল। সত্যি বলতে আজ বেটাকে সত্যিই সুন্দর লাগছে। হঠাৎ করেই আমার সামনে এসে দাঁড়ায়। কাব্যকে দেখে হোঁচকচিয়ে তাকালাম। সাইড কেটে যেদিক যাচ্ছি সেদিকেই পথ আটকাচ্ছে। বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলাম। বললাম, ব্যাপার কি? সামনে থেকে সরছেন না কেন? কাব্য আমার কথায় গুরুত্বপূর্ণ না দিয়ে আমার গ্যাংয়ের লোককে বলল, তোমরা যাও। আমার গলা থেমে গেল। রোজির সাথে কথা আছে। কাব্যের কথা শুনে বাকিরা চলে গেল। আমি ভুরু কুঁচকে কাব্যের দিকে তাকিয়ে বললাম, ব্যাপার কি? পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমার ক্লাস শুরু হয়ে যাবে। কাব্য তার পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে তো দিয়েছ, তো এর মাসুল দিবে না? কাব্যের কথা শুনে চমকে উঠলাম। কাগজটা তো আমার দেওয়া কালকের কাগজটা মনে হচ্ছে। মনে হচ্ছে না, এটা আমারই কাগজ, যেটা আমি কালকে কাব্যের পিছনে চিপকে দিয়েছিলাম। কাব্য আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা বেকুব মার্কা হাসি দিয়ে বললাম, এটা কি? আমি কি করে করেছি? আমি কিছু করিনি। তোতলিয়ে কাব্য আমার দিকে একটু এগিয়ে এলো। ভয় আরও একটি ডুব গিললাম। কাব্য বলল, খুলে দেখবি না কাগজটা? কাব্যের কথা শুনে কাঁপা কাঁপা হাতে কাগজটা খুললাম। আমার লেখা সেই কবিতা। কাব্যের দিকে তাকিয়ে খুব কষ্টে একটা হাসি দিলাম। বললাম, বা, খুব সুন্দর তো কবিতা। কাব্য, হ্যাঁ সুন্দর তো। তোর কবিতা তো তোর কাছে সুন্দর লাগবেই। আমাকে নিয়ে গবেষণা করবি তো করো না। স্বাদ, মূলা, পাদ, এগুলো কি? একটু ঝুঁকে আমার কানের কাছে ফিসফিসিয়ে, আচ্ছা, আমাকে নিয়ে এত ভাবিস? এত? একদিনের পরিচয়েই সামনে থেকে আরো পরিচয় বাড়বে। তখন তাহলে আরো একটু বেশি করে ভাব। কাব্য গোলাপকে নিয়ে। কাব্যের এতটা কাছে আসা আর ফিসফিস করে বলা কথা শরীরের রন্ধে রন্ধে এক অচেনা অনুভূতি ঘিরে ধরল। শরীরের লোম শিউরে উঠল। ছিটকে দূরে সরে দাঁড়ালাম। বললাম, এই কাব্য গোলাপ কি? কাব্য তো আপনার নাম। কিন্তু গোলাপ তো ফুলের নাম। ফুলের সাথে আপনার সম্পর্ক কি? কাব্য মুচকি হাসল। তার গোলাপ ফুল দুষ্টু কিন্তু বড্ড বোকা। নিজের নামের অর্থই বুঝে না। বলল, বুঝতে পারবি তুইও, সময় আসুক। এখন ক্লাসে যা, আর আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। আজ ছেড়ে দিয়েছি, সামনে থেকে ছাড়ব না। আমি কিন্তু বড্ড ভয়ঙ্কর। ভয়ঙ্কর। মুখ ভেঙচি দিয়ে দৌড়ে চলে গেলাম। ক্লাসে কোনভাবেই মন দিতে পারছি না। এমনিতেই আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, মোটামুটি লেভেলের। তার উপর আজ মাথা থেকে কাব্যের বলা ওই কথাটি মিলাতে পারছি না। কাব্য গোলাপ। গল্পের নাম কাব্য গোলাপ। রাইটার নীল। কোনোমতে তথ্য ক্লাস শেষ করলাম। এবার ইংরেজি ক্লাস। মা গো, এই একটা ক্লাস! কথা শুনলেই ভয় করে। আমি বুঝি না বাপু, আমরা বাঙালি, যেই ভাষার জন্য যুদ্ধ করলাম, আবার ও আমাদের দেশে আমাগরেই অন্য ভাষা শিখতে হয়। ব্যাপারটা লজ্জাজনক।
যদি ভাষা শহীদেরা জানতে পারে, কবর থেকে উঠে এসে আমাদের গলা চেপে ধরে জিজ্ঞেস করবে, আমাদের জীবন ফিরিয়ে দে। তোদের জন্য জীবন দিয়ে কোন লাভই হয় নাই, সেই তোরা অন্য দেশের ভাষাই পড়স। নিজে নিজে বকবক করেই যাচ্ছি, কিন্তু ইংরেজি ক্লাস হওয়ার নামই নেই। রাহি আমাকে চুপচাপ নিজের সাথে কথা বলতে দেখে জিজ্ঞেস করল, এই চুন্নি, তোর কি হয়েছে? নিজে নিজে পাগলের মতো বকবক করছিস কেন? রাহির দিকে তাকিয়ে মুখটা দুঃখিত ভাব করে বললাম, চিন্তা। চিন্তা রে? বিয়ে শাদী হয় নাই, বাচ্চার মাও হই নাই, আজ ইংলিশ ক্লাসও হয় নাই, তবুও আমার মাথা থেকে কাব্যের চিন্তা নামছে না। রাহি চমকে উঠল, বলল, কাব্য? ও ওয়েট ওয়েট, আমার ক্রাশ তোর সাথে কি কথা বলল রে? আমাকে তো পাত্তাই দেয় না। বল না, তোকে কি বলল? কি আর বলবো, বেটা কালকের করা আমার কূটনৈতিক কাণ্ড সম্পর্কে জেনে ফেলেছে। আহ, এই দুঃখ কই রাখি, আমি বাপ্পারাজের মতো শেখা খাইলাম রে। এর মধ্যেই নয়ন, হাসান, শিপু এসে যোগ দিল। নয়ন আমার অভিনয়ের মধ্যেই মাথায় একটা টোকা দিল। ইস বাপু রে, মাথাটা ঝিমঝিম করছে এখনই। নয়নের দিকে তাকিয়ে হাতে থাকা ইংলিশ বইটা দিয়ে ওর মাথা বরাবর ঠাস করে একটা বাড়ি দিলাম। নয়ন, ও মাগো, এই ছেমনি তোর শরীরে জোর নাই। তুই এক কাজ করিস, লায়ন পাগলার পিছু পিছু ঘুরিস। কি খায় কি করে নকল করবি? তুই তো আবার নকল করতে এক্সপার্ট, শক্তিশালী হয়ে যাবি। নয়ন রে, নয়নের জামাই নান্নু মিয়া, দূর হ চোখের সামনে থেকে। এক গ্লাস পানির ভেতর ডুবে মরবি, এটা আমি তোরে অভিশাপ দিলাম। হু, শিপুয়া, বেডি মানুষ, অভিশাপ ছাড়া আর কিছুই পারে না। ওমেন, হা 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 হা। আমি শিপুরে কিছু বলতে যাব, তার আগেই রাহি বলল, এই থামো থামো, তুই বলতো আমার ক্রাশ কি কইছে। আমি কাব্যের বলা সব কথা ওদের বলে দিলাম। বললাম, কাব্য গোলাপ কি? এর মধ্যেই আমাদের বাংলা স্যার ক্লাসে প্রবেশ করল। সবাই সবার জায়গায় ঠিকমতো বসলাম। স্যার বলল, আজ আমি ক্লাস নিতে আসি নাই, ইংলিশ ক্লাসের টিচার 15 দিনের ছুটিতে আছেন, তাই তার ক্লাস আজ হয়নি। কিন্তু তার পরিবর্তে কাল আমাদের এক প্রিয় ছাত্র ক্লাস নিবে এই 15 দিন। ঠিক আছে, সবাই একসাথে চিল্লিয়ে বলল, ঠিক আছে। স্যার চলে গেল, ক্লাস শেষ, কলেজও ছুটি, সবাই বাসার দিকে রওনা দিলাম। আজ কলেজ একটু তাড়াতাড়িই ছুটি হয়েছে, সবাই যার যার মতো চলে গেছে, বাকিটা রাস্তা আমাকে একা যেতে হবে। হঠাৎ পিছন থেকে পিচ্ছিদের দল ডাক দিল। পিচ্ছির দল হলো মিনা, নিঝুম, দীপ আর রাহুল। দীপ, রুজি আপু, আপনি তো আমাদের ভুলে গেলেন, 2 দিন তো আপনার খোঁজই পেলাম না। ইরে, সত্যিই তো, এই 2 দিন ওদের কথা ভুলেই গেছিলাম। সারাদিন মাথায় কাব্য কাব্য ঘুরছে। বেটা তালগাছ খাম্বা কোথাকার। বললাম, সরি রে, একটু বিজি ছিলাম, তাই তোদের সাথে যোগ দিতে পারি নাই। আচ্ছা বল, কি খবর তোদের? হঠাৎ সাঙ্গু পাঙ্গু দল, কোথায় যাচ্ছিস এক হয়ে? মিনা, আম চুরি করতে। মজনুদের আম বাগানে অনেক পেয়ারা হয়েছে। ইস, কাঁচা কাঁচা আম, আমার তো এখনই জিভে জল আসছে। চল না, তুমিও, নিঝুম ও রোজি আপু, চলো না। তোমাকে বাসায় খুঁজতে গেছিলাম, আন্টি আমাদেরকে দৌড়ানি দিচ্ছে। ভালোই হয়েছে রাস্তায় তোমাকে পেয়ে গেছি। বললাম, এই থামো থামো, দাঁড়া, ভেবে দেখেছি। ইস, কাঁচা কাঁচা আম, কি মজা। আচ্ছা চল তাহলে। মজনুদের বাগানে আম পাড়ছি। হঠাৎ দেখি লায়ন পাগলা দৌড়ে আসছে, চোর চোর বলে। কি আর আম পাড়াপাড়ি, যা পেরেছি তা নিয়েই দৌড়।
ওমা, আমরা কি দৌড় দিলাম! আমাদের থেকে দ্রুত লায়ন পাগলা আমাদের পিছনে দৌড়ে আসে। পিচ্চি গ্রুপ এদিক ওদিক দিয়ে কেটে পড়ল। লায়ন পাগলা আমার পিছনে পড়ছে। এমনিতেই এই পাগলা বেটার মাথা পাগল, তার উপর এক ভাগে পেয়েছে। এখন কি করি? চোখ মুখ খিচে দিলাম, দৌড়। অবশেষে মাঝ রাস্তায় কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। এখনো চোখ বন্ধ করেই ভাবছি, হলোটা কি? রাস্তার মাঝে খাম্বা এলো কি করে? চোখ খুলতেই সামনে কাব্যকে দেখতে পেলাম। বাহ রে, যেখানেই যাই সেখানেই এই এমপির বেটাকে দেখতে পাই। বুঝি না বাপু, উনি কি আমাকে ফলোড করে নাকি? উঠে দাঁড়ালাম, বললাম, আপনি কাব্য, হে আমি আমি বলি, কিছু হয়েছে? নিউক্লিয়ার বোম কি ফেটেছে? নাকি তুমি যে চোখে দেখো না তা প্রমাণ হয়ে গেছে? বড় বড় চোখ করে তাকালাম। ভাবলাম, কি লোক রে বাবা, আমার সেদিনের কথা আমাকেই বলছে। মুখ ফুটে কিছু বলবো তার আগেই লায়ন পাগলা আমার হাত ধরে টান দিল। লায়ন পাগলাকে আমার হাত ধরতে দেখে আমি ভয় পেয়ে কাব্যের হাত খামচে ধরি। অন্যদিকে বেচারা কাব্য বুঝতে পারছে না এক পাগলকে দেখে রোজি এরকম করছে কেন। থরথর করে শরীর কেঁপে উঠল। লায়ন পাগলা বলল, ও রোজি, তোমাকে আমি আবারও পেয়েছি। গোলাপ ফুল, তুই বড় হয়ে গেছিস রে। অনেক ভোমরা তোর পেছনে লেগেছে, কিন্তু তুই গোলাপে কাটাও আছে। লায়ন পাগলার হাত ধরাতে আমার আগের কথা মনে পড়ে গেল। এই তো স্কুলের গণ্ডি পার করে সবে কলেজে ভর্তি হলাম। আমি আর রাহি শাড়ি পরেছি। আমি আর রাহি প্রায় শাড়ি পরি, তবে তা সর্বদা বাসা পর্যন্তই। কিন্তু সেদিন রাহির জোড়াজুড়ি, তবে আমি বাধ্য হয়ে শাড়ি পরে বাইরে হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে মজনুদের বাগানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে যেন এই লায়ন পাগলা আমার সামনে এসে দাঁড়ায়। এতদিন প্রায় প্রায় দেখতাম এই পাগলা আমার দিকে তাকিয়ে থাকতো, না হয় তাকিয়ে তাকিয়ে মুচকি হাসত। কখনো দেখতাম আমি বাড়ি থেকে বের হলে পিছু পিছু আসতো, কিন্তু সেদিন আমার সামনে এসে দাঁড়ায়, হাতে মোটা একটা লাঠি, সামনে দাঁড়িয়ে আছে। খুব বিরক্ত হয়ে গেছিলাম। বললাম, এই পাগল, লায়ন পাগলা, সর এনতে, আমার সামনে থেকে সর। লায়ন পাগলা উচ্চ স্বরে হেসে উঠল। বলল, ও গোলাপ ফুল, তুমি চেত কেন? তুমি খুব সুন্দর। আহামরি না, তবে অনেক মায়াবী। গোলাপ ফুল, তুমি তো ফুটে গেছো। উম্মম, আমার মন খারাপ হয়ে গেল গো। রাহি, এই লায়ন পাগল, সামনে থেকে সর। কি বক বক করছিস? ওর নাম রুজি, গোলাপ ফুল নয়। লায়ন পাগলা রেগে গেল, হাতের লাঠি দেখিয়ে বলল, যা দূর হ তুই, রাহি। রাহি ভয়ে দূরে সরে দাঁড়ালো। এতক্ষণ ভয় না পেলেও এখন ভয় করছে। লায়ন পাগলা হলদে কালো দাঁত বের করে হাসতে শুরু করল। বলল, ভয় পাস নে, ভয় পাস নে, তোকে ভয় পেলেও সুন্দর লাগে। আমি তোকে বিয়ে করব, খুব যত্নে লুকিয়ে রাখব। চল। হাত ধরবে এর আগেই আমি পিছু ফিরে দৌড় দিতে চাইলাম, কিন্তু লায়ন পাগলা আমার শাড়ির আঁচল ধরে টান দিতেই আমি নিচে পড়ে যাই। লায়ন পাগলার চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। বলল, পালাচ্ছিলি? তুইও ওর মতো পালাচ্ছিলি? কেন? কেন রে? ও আমার থেকে পালিয়ে বাঁচতে পারে নাই। মরে গেছে, ও মরে গেছে। আমিও খুন করে ফেলছি। পাগল হয়ে গেছি। পাগল, আমি পাগল। পাগল বলেই লাফাতে শুরু করলো। এদিকে আমার অবস্থা খারাপ। আমি এমনিতেই ভয় পাওয়ার মেয়ে নয়, তবে এই পাগলকে ভয় পাই। মিনিট দুয়েক পর লাফানো বন্ধ করে দিল। আমার দিকে তাকালো, এক গণবিরোধী চিৎকার দিল। রাহি ভয়ে দৌড়ে চলে গেল। বলল, পালাবি? পালা। কোথায় পালাবি? শাড়ি টানছে। আমার সবকিছুই বোঝা যাচ্ছে।
হাজার হোক আমি মেয়ে, সবে কৈশোরের ছোঁয়া লেগেছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আবার ও আজ সেই লায়ন পাগলা। কাব্য আমার দিকে তাকিয়ে আছে। কাব্যের দিকে অস্ফুট স্বরে বললাম, আমাকে বাঁচান। সাথে সাথে সেখানেই ডলে পড়লাম। যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে নিজের রুমে পাই। পাশে মা, বাবা, ভাই আর কাব্য দাঁড়িয়ে আছে। মা, আমার মেয়ে কবে থেকে ভীতু প্রকৃতির হলো? তুই আবার ও লায়ন পাগলাকে দেখে জ্ঞান হারিয়েছিস? তুই জানিস না সে পাগল। পাগলে কি না বলে? সত্যিই উনি তো পাগল। আমি ভয় পাই দেখে আমাকে ভয় দেখায়। আমিও না, কিন্তু সে তো পাগলই। পাগল দেখলে এমনিতেই আমি ভয় পাই। মা, বাবা চলে গেল। রাত ভাইয়াও তাদের সাথে চলে গেল। শুধু কাব্য দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠে বসলাম। কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। কাব্য ভাইয়াও চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কাব্য ভাইয়াকে ধন্যবাদ জানাতে হবে তো। আজ কলেজ গেট পর্যন্ত চলে এলাম, কোথাও কাব্য ভাইয়াকে দেখি নাই। ক্লাসে মুড অফ করে বসে আসি। হঠাৎ গ্যাংয়ের সবাই এলো। রাহি, ওই চুন্নি, চুপচাপ বসে আছিস কেন? আজ তো কথাই বললি না। সত্যি করে বলতো কি করছো স্যার, কি হয়েছে? ক্লাসে স্যার নেই, তাই ভাব নিয়ে উঠে বাইরে চলে আসলাম। সোজা ক্যান্টিনে গিয়ে বসলাম। সবাই আমার পিছু পিছু এলো। শিপু, এই বেডি এত ঢং করস কেন? এই বেডি গো একটা অভ্যাস খারাপ। পেটের ভিতর থাকে এক কথা, বাহিরে কয় আরেক কথা। এই রৌজি, কইবি কি হইছে? বারল টেনশনে মাথা নষ্ট। মন খারাপ করে সবটাই বলে দিলাম কাল থেকে আর কি কি হয়েছে। রাহি হাসতে হাসতে এখানেই বসে পড়ল। ক্যান্টিনের বাকি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁত চেপে বললাম, রাহি কুত্তি চুপ কর। রাহি হাসতে হাসতে বলল, কেমনে চুপ করি তুই বল? 1 বছর আগেও এই পাগল তোর পিছন পড়ছিল, আজ আবার ও। ভাই রে ভাই। আমি বললাম, একটু সিরিয়াস হ না। এই পাগলকে দেখলেই আমার ভয় করে। কিছু করো না। হাসান, তাই বলে তুই বলতে চাস আমরা পাগলের সাথে যুদ্ধ করি? তোর জন্য। আমি মাথা উপর নিচ করে বললাম, হু। নয়নিস আইছে, তোর চামচা আমরা। আমি কিছু বললাম না। রাগ করে ওদের ওখান থেকে চলে আসলাম। এসেই ক্লাসে ঢুকব, তার আগেই আমি চমকে উঠলাম। ক্লাসে কাব্য দাঁড়িয়ে আছে, সাথে বাংলা টিচারও। কাব্যকে আমাদের ক্লাসে দেখব ভাবতে পারি নাই। খুশিতে আত্মহারা হয়ে কাব্যকে বলেই ফেললাম, যাক ফাইনালি আপনাকে পেলাম কাব্য। আমি আপনাকে কিছু বলতে চাই। এই বলে ক্লাসের দিকে পা বাড়াতেই কাব্য হাতের ইশারায় থামতে বলল। একটু ভাব নিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম না হুট করে কাব্য চেঞ্জ চেঞ্জ লাগছে কেন। কাব্য আর এক পাও ক্লাসে দিবে না। আর হা, ডোন্ট সে কাব্য, ইটস কাব্য স্যার। রিসপেক্ট দিয়ে কথা বল। আমি এই ক্লাসের ইংলিশ টিচার। নাও সে। হু আর ইউ? কাব্যের দিকে ভ্যাব ড্যাব করে চেয়ে আছি। ক্লাসে সবাই আসতেছে। বাংলা টিচার এর ইশারায় থেমে গেল। কিন্তু আমার শত্রুর দল মানে অপোজিট দল এখনো মুচকি মুচকি হাসছে। আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি। ইংরেজি স্যার কাব্য, বাট কেসে হুয়ে? বাংলা টিচার বললেন, আরে রৌজি যে, ভেতরে এসো। স্যারের কথা শুনে আমি হচকচিয়ে উঠলাম। মাথায় হাসূচক ইশারা করে ভেতরে প্রবেশ করলাম। আমার সাথে সাথে রাহি, নয়ন, হাসান, শিপুও প্রবেশ করল। বাংলা টিচার সবাইকে বললেন, আগামী 15 দিনের জন্য কাব্য ইংলিশ ক্লাস নিবে। কাব্য শহরে বড় ভার্সিটিতে ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করছে। প্রিন্সিপালের রিকোয়েস্টে কাব্য ক্লাস নিতে রাজি হয়েছে। রাইটার নীল।
এই বলে বাংলা টিচারও চলে গেল। কেবলমাত্র কাব্য দাঁড়িয়ে আছে। ক্লাসের অনেক মেয়েরা কাব্যকে দেখে ক্লাস খাইছে, ফুসরো ফুসুর করছেই। আমি আর চোখে কাব্যকে দেখছি। কাব্য সবাই নিজেদের মধ্যে কথা বলা বন্ধ কর, আমার কথা মন দিয়ে শুন। আমি সাদমান হোসাইন কাব্য, ইংলিশে অনার্স করছি, এবার 3rd ইয়ারে। আমার পরিচয় তো দিয়েই দিলাম, এখন তোমরা একে একে আমাকে পরিচয় দাও। দ্রুত পরিচয় দিবে কিন্তু, আমাকে তো ক্লাস স্টার্ট করতে হবে। রাইট। একে একে সবাই পরিচয় দিচ্ছে। এক পর্যায়ে আমার পালা এলো। আমি প্রথমে ভাবলাম, আমাকে তো চিনিই, পরিচয় দিব কি দিব না। কাব্য, কি হলো? তুমি কি পরিচয় দিতে ভয় পাও, নাকি পরিচয় দিতে পার না? ক্লাসের সবাই উচ্চস্বরে হেসে উঠল। কাব্যের প্রতি রাগ হচ্ছে। আমি মনে মনে ভেবে নিয়েছি, যতই হেল্প করুক এই বেটাকে আমি হুমায়রা তুজরুজি ধন্যবাদ জানাবো না। মুখ গম্ভীর করে বললাম, আমি হুমায়রা তুজরুজি। এটুকু বলে বসে পড়লাম। আস্তে আস্তে সবাই পরিচয় পর্ব শেষ করল। সারা ক্লাসে আর কোন কথা বলি নাই। কাব্য নিজ মতো ক্লাস করিয়ে চলে গেল। ক্লাস শেষ হতেই কাব্য চলে গেল আর আমাকে রাহি খোঁজাচ্ছে। এর মধ্যেই মিতু এলো। বলল, তুই কাব্য স্যারকে আগে থেকেই জানতি? বেচারি, তোকে অপমান করাটা জোশ ছিল, বলেই হাসতে লাগলো। হঠাৎ করেই শিপু এসে মিতুর মাথায় টোকা দিল। মিতু উফ বলেই মাথা ধরে পিছনে ফিরে তাকাল। শিপু, সর এখান থেকে, ওরে ডিস্টার্ব করবি না, মিতু তোদের দেখে নিব, এই বলে চলে গেল। চুপচাপ সারাটা ক্লাসে ছিলাম। আসলে কাব্য আমার মন খারাপ করে দিছে। ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম। রাহি, শিপু, নয়ন, হাসান এটা ওটা বলেছে, যেন আমার মুড ঠিক হয়ে যায়। কিন্তু সত্যিই আজ আমি বন্ধুদের পাশে থেকেও মুড ঠিক করতে পারছি না। শিপু, রৌজি, তুই কি জানিস লায়ন পাগলা তোর পিছু পিছু আবারও আসছে? ওই দেখ, দৌড়া। রাইটার নীল। শিপুর দৌড়া বলতে সময় নেই আর আমার দৌড়। আমি দৌড় দিলাম, কিন্তু পাশে তাকিয়ে দেখি কেউ নেই। ওরা হাসতেছে। আমি কোমরে হাত রেখে শিপুর দিকে তাকিয়ে আছি। শিপু হাসতে হাসতে বলল, সরি সরি, এটা ফান ছিল। আর আবার ও হাসতেছে। রেগে শিপুর চুলগুলো টেনে ধরলাম। বললাম, শিপুর বাচ্চা, শকুন না, তুই আবার ওই পাগলা খাটাসটার নাম নিছস। ভয় আমার কলিজা এখনো লাফাচ্ছে। আজ তোর একদিন আমার যতদিন লাগে। তোর চুল ছিঁড়ে আমি বাসায় নিয়ে শাক রান্নু। নয়ন, রৌজি, ছেড়ে দে রে, চুল ছেলেদের সম্বল, না থাকলে মেয়েরা পাত্তা দেয় না রে। শিপুর চুল না থাকলে কেমন লাগবো? রাহি, কেমন লাগবো আর? ছোলা বান্দর, বুইড়া শকুন না লাগবো? যা শালা, এই শিপুরে তখন কে বিয়ে করব? রাহি কথা বলতে নেই। শিপু আমার হাত থেকে ছুটে রাহির পিছনে দিল ধুমকিল। রাহি গেল বেঁকে। রাহি, আল্লাগো কই তুমি? এই ছেমড়া কিল দিলি কে? আমার পিঠটা গেল। গেল রে, শালা শকুন নাকি খাস রে? শিপু, চুপ ছেমনি চুপ, এই মাইয়া গো এক দোষ। না পারলেই হলো, লড়াইতে না পারলে। আমরা বেশি খাই এর কথায় না পারলে শকুন না। বেডি মানুষ, হা হা হা। হাসান সবসময় শান্তশিষ্ট স্বভাবের, তাই ও বলল, এই তোরা চুপ করবি। রৌদিকে যা জানাতে এসেছিলাম তা তো ভুলেই গেছস। আগে ওটা বলে নেই। আমি বললাম, কি এর জানাবি? রাহি, লায়ন পাগলা। আমি ভুরু কুঁচকে তাকালাম। মনে মনে বললাম, এই খাটাস পাগলা আবার ও। নয়ন, শোন, আজ থেকে আমাদের গ্রামে আর লায়ন পাগলাকে দেখা যাবে না। সে পাগলা গারদে আছে, তার যথাযথ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। বললাম, তোরা সত্যি বলছস?
খুশিতে এক লাফ দিলাম। এই কাজটা কে করলো? হাসান, কাব্য ভাইয়া। তুই জ্ঞান হারিয়ে ফেলার পর কাব্য ভাইয়া পাগলটাকে মেরেছে। গ্রামের সবাই একত্র হয়ে গেছিল। গ্রামের সবাই কাব্য ভাইয়াকে যখন বলল উনি পাগল। 2 বছর আগে আমাদের গ্রামে ওনাকে দেখা যায়। শরীরে রক্তাক্ত ছিল। দিন রাত চিৎকার করত আর বলতো ভালোবাসি, কিন্তু ও হারিয়ে গেছে। আমরা ধরে নিছি প্রেমিকার মারা যাওয়ার পর মাথার ভারসাম্য হারিয়ে ফেলে তারপরই পাগল হয়ে যায়। কিন্তু ও একমাত্র রোগীকে দেখলেই কেন এমন করে কেউ জানে না। তারপর কাব্য ভাইয়া তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। রাইটার নীল। ওরা এমন কিছু কথা বলে চলে গেল। আমিও কথাগুলো ভাবতে ভাবতে বাসায় এসে গেছি। মনে মনে ভাবছি কাব্য কত ভালো। হঠাৎ মনে পড়ল আজকের ঘটনাগুলো। সন্ধ্যায় আবার ও গ্যাংয়ের সাথে একজোট হলাম। শপিংয়ে যাব। কাল জুনিয়রদের নবীন বরণ। শপিং মলে এসে পৌঁছলাম সবাই। শপিং মল ঘুরে ঘুরে দেখছি, তখনই কাব্যকে দেখলাম। বিকেলে ওদের কথা শুনে মনে পড়ে গেল কাব্য মন থেকে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ওদের বললাম, তোরে শপিং কর, আমি আসছি। যেই বলা সেই কাজ। কাব্যকে দেখে আমার খুশির অন্ত নেই। দ্রুত কাব্যের সামনে এসে দাঁড়ালাম। কাব্য ফোনে কথা বলছে। আমাকে দেখে একটু নার্ভাস হয়ে হচকচিয়ে উঠল, কিন্তু প্রকাশ করল না। আমার তরস হয়েছে না কখন কাব্য ফোনে কথা বলা অফ করবে। আমাকে দেখে হয়তো কাব্য বুঝতে পারছে যে আমি কাব্যের সাথে কথা বলার জন্য কৌতূহল, তাই হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। মিনিট 5 পর কাব্য ফোন কেটে দিল। কাব্য ফোন কাটতে দেরি নাই। আমার মুখ থেকে কথা বুলেটের মতো ফুটতে দেরি নাই। খুশিতে লাফিয়ে লাফিয়ে কাব্যকে বললাম, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক অনেক। আপনার জন্য আমি সেই লায়ন পাগলার হাত থেকে রক্ষা পেয়েছি, আর আপনার জন্য সে সারা জীবনের জন্য আমার পিছু ছেড়েছে। ওহ আল্লাহ, ধন্যবাদ তোমাকেও। কাব্য কিছু বলবে তার আগেই একটি মেয়ে দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে। বলল, ও কাব্য বেবি, তোমাকে কখন থেকে খুঁজছি, বাসায়ও পেলাম না। অবশেষে জানলাম তুমি এখানে, তাই চলে আসলাম। বেবি, তুমি আমাকে না বলে এভাবে চলে এলে কেন? আর এই মেয়েটিকে? আমি আবুল মার্কা চোখে তাকিয়ে আছি। মেয়েটির কথায় একটা সৌজন্যবোধ হাসি দিয়ে বললাম, আমি কেউ না। কেউ না? মেয়েটি ভুরু কুঁচকে তাকালো। আমার খেয়াল এলো আমি ভুলে কি যেন বলে ফেলছি। ধ্যানই ছিল না। আমি কিছু বলার আগেই কাব্য বলল, রুজি, তুমি যাও। যাও, চোখ বড় বড় করে, রাগী কণ্ঠে। হুটহাট রাগ উঠে গেল। কাব্য আর ই মাইয়াকে আমি কি এমন বলে ফেলেছি? আমি তো ঠিকই বলেছি, আমি কেউ না। কাব্যের দিকে চোখ মিটমিট করে তাকিয়ে মনে মনে বললাম, দাঁড়াও কাব্য, মজা দেখাচ্ছি। রৌদিকে রাগ দেখানো। সাথে সাথে কলেজের ঘটনা মনে পড়ে গেল। কাব্য আমাকে যা যা বলেছে আজ। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ইউরিকা ইউরিকা, হুড়ে! আমি মেয়েটিকে সরিয়ে দিয়ে কাব্যকে আচমকা জড়িয়ে ধরলাম। কাব্য হচকচিয়ে উঠল। আসলে আমি যে এমন করব কাব্য ভাবতে পারে নাই। ন্যাকা ন্যাকা সুরে বললাম, কাব্য, তুমি বলছো না কেন আমি কে? কাব্য, ও আমি কিন্তু কান্না করে দিব। তারপর থামাতে পারবে না। বলদ না কাব্য, এই মেয়েকে। তুমি আমার কি হও, আমি তোমার? কাব্য আমার থেকে ছিটকে দূরে সরে গেল। আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমি বাঘ আর কাব্য হরিণ। ফুস করে ধরে গপ করে কাব্যকে গিলে খাবো। আমি বললাম, কাব্যে, তুমি এমন করতে পারলে? আমি থাকবো না। কান্নার অভিনয় করে দৌড়ে ওখান থেকে চলে আসলাম। খুব ভালো লাগছে। খুশিতে নাচতে ইচ্ছে করছে। অন্যদিকে কাব্য অবাক হয়েছে রৌজির কাণ্ডে। রৌজি হঠাৎ এমন করল কেন? একটু আগেই এমন, আর এখন রূপ পাল্টালো কেন? তাও এমন সময় যখন এই কাজল ছিল।
কাব্য হেসে উঠল। সে দুই দুই চার মিলিয়ে ফেলেছে। মুখ ফসকে বলে ফেলল, গোলাপ ফুল, তুমি এত বাজি। যেই মেয়েটা কাব্যকে জড়িয়ে ধরেছিল সে হলো কাজল। আস্তে আস্তে কাজলের সম্পর্কে সব জানতে পারবেন। কাজল গোলাপ ফুল, কাব্য গোলাপ। ও ও তাহলে এই সে মেয়ে যার জন্য কাব্য আমাকে পাত্তা দেয় না। আজ 2 বছর কাব্যের পিছনে পড়েছি আমি মেয়ে হয়ে। কি নেই আমার মাঝে যা ওই মেয়েটির আছে? ভালো হয়েছে, মেয়েটিকে চিনে নিয়েছি, ছাড়ব না। আমার থেকে কাব্যকে ছিনিয়ে নেওয়া কখনো সম্ভব নয়। কখনো। মনে মনে কাব্য জানে সে ফেঁসে গেছে। এই মেয়ে পিছু ছাড়ছে না, আর হাজারো প্রশ্ন করবে। এখন কি করবে সে? কাব্য কাজলের দিকে তাকাতেই দেখল কাজল ধ্যানে মগ্ন আছে। সুযোগ পেয়ে কাব্য কেটে পড়ল। মনে মনে ভাবছে, রৌজিকে এর শাস্তি পেতে হবে, তবে সেটা ভিন্নভাবে। রৌজি না না, গোলাপ ফুল, তুমি ভুল করতে যেয়ে ও আমার ভালোই করেছ। তোমার জন্যই তো আমার এখানে আসা। তুমি ভালোই করেছ, আমার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছ। তবে সময়টা ভুল ছিল তো। গোলাপ ফুল, এখন এই কাজল আজ বাসায় হাঙ্গামা করবে শিওর। কাজল ধ্যানে ছিল ঠিক। ধ্যান ভাঙতেই কাব্যকে খুঁজল কিন্তু পেল না। রেগে গেল, বাঁকা হাসি দিয়ে মল থেকে বের হয়ে গেল। সকালে শুয়ে আছি আমি, আবার ঘুম কাতুরে মেয়ে। সহজে ঘুম আসে না, আবার ঘুম আসলে সহজে ভাঙে না। কাল শপিং থেকে আসতে লেট হয়ে গেছিল, তাই ঘুম থেকে সহজে উঠতে পারি নাই। আমার নবীন বরণের কথা মাথা থেকে বের হয়ে গেছে। হঠাৎ শরীরে পানি পড়তেই লাফিয়ে উঠলাম। চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, মামা। ও বাবা গো, আমাদের ছাদ ভেঙে গেছে গো, দেখ পানি দিয়ে ভিজে যাচ্ছি। হঠাৎ ধুম করে পিঠে একটা কিল পড়ল। কিলে ঘুম তো ছুটে গেছে, দু চোখ বড় বড় হয়ে গেছে, পিঠ বেঁকে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেল, ও মাগো ক্যাডারে। এই বলে তাকাতেই চোখ মুখ কুচকে গেল। সামনে তাকাতেই দেখি শিপু, নয়ন হাসান রাহি দাঁড়িয়ে 32 পার্টি দাঁত বের করে হাসতেছে। ওদের 32 পার্টি দাঁত দেখে আমার রাগ 440 ডিগ্রি বেড়ে গেল। বললাম, নয়নার জামাই নান্নু মিয়া, তোর কি খেয়ে দে কাজ নেই? সারাদিন মাথায় অথবা পিঠে কিল দিয়ে 12টা বাজিয়ে দেশ, আর তোরা হাসতেছিস কেন? রাহি, তোদের ছাদ ভেঙে পানি পড়ছে। এই বলে রাহির সাথে বাকিরাও হাসতে লাগল। শিপু, ওই ছেমরি, তোর কি মনে নেই আজ নবীন বরণ? এত মরা মানুষের মতো বেটকাইয়া ঘুমাচ্ছিস কেন? তোর জন্য রাস্তায় অপেক্ষা করতে করতে বুড়া হয়ে গেছি। মাথায় হাত দিয়ে বালবি পাক গিয়া। শালা শকুন্না কয় কি? ইরে, সত্যিই তো ভুলেই গেছিলাম, আজ তো নবীন বরণ। তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। বললাম তোরা যা, আমি 10 মিনিটে রেডি হয়ে আসি। ওরে যেতেই আমি ঝটপট রেডি হতে লাগলাম। রাইটার নীল, কলেজে এসেছি। খুব সুন্দর করে আমাদের কলেজ সাজানো হয়েছে। আমরা সিনিয়ররা জুনিয়রদের ফুল দিয়ে বরণ করলাম। এখন পর্যন্ত কাব্যকে কোথায় দেখিনি। জানি না কাল কি হয়েছিল আমার যাওয়ার পর। যাই হোক, আমার কি। হে হে, রাহিকে আমার সাথে কতবার ডাকলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু বেচারি স্যারের দেওয়া কাজে ফেঁসে গেছে। আমার হাতে ময়লা লেগেছে, এটা পরিষ্কার করতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তখনই কেউ একজন হাত টান দিয়ে একটা রুমে নিয়ে এলো। মূলত ওয়াশরুমের আগে ছিল বন্ধ রুম, যেখানে ভাঙা জিনিসপত্র রাখা হয়। রুমটা পুরো অন্ধকার। আমি দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে আছি। আছি নয়, বরং আমাকে কেউ তার হাতের সাথে আমার হাত দেওয়ালে চেপে ধরে আছে। আমার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়ছে। আমি ভয়ে জমে গেছি। হঠাৎ ফিসফিস করে কানে বলল, গোলাপ ফুল, তুমি কি লাগো আমার? বললে না তো। আমার শরীরের ভেতর বিদ্যুৎ থেলে উঠল। হোঁচটচিয়ে উঠেছি ঠিক, কিন্তু অস্ফুট স্বরে বলে উঠলাম, তা কাব্য। আপনি?
কথাটা বলতে নেই হঠাৎ ঘাড়ে একটা উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেলাম। কিশোরী বয়সের আবেগ শরীরে রন্ধে রন্ধে মাদকতার আভাস বয়ে বেড়াচ্ছে। আমার হৃৎপিণ্ডের বিট জোরে জোরে ওঠানামা করছে। আবারও সেই একইভাবে কানের কাছে ফিসফিস করে বলল, কাব্য নয়, বলো কাব্য গোলাপ। এক কাব্য অধীর আগ্রহে এক নির্জন বাগানে অপেক্ষরত আছে তার ফুলের জন্য। কখন সেই কলি গোলাপ ফুল গোলাপ ফুলে পরিণত হবে। নির্জন সেই বাগানের গোলাপ ফুল ফুটে গেছে। অসংখ্য ভ্রমর হানা দিয়েছে। বাতাস, প্রকৃতি, পাখির দল ঝাঁকেও ঝাঁকেও কাব্যের কাছে বার্তা প্রেরণ করছে। কাব্য তো এসে গেছে, এবার না হয় কাব্য গোলাপের প্রণয় নামা শুরু হোক। কাব্যের এই কাব্য কথা আমাকে আরো অপ্রস্তুত করে দিয়েছে। কাব্যের হাতের বাঁধন আলগা হতেই কাব্যকে ধাক্কা দিয়ে আমি রুম থেকে বের হয়ে চোখ মুখ বন্ধ করে দিলাম। দৌড়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। এখনও বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। সামনে তাকিয়ে দেখলাম মিতু দাঁড়িয়ে আছে। মিতু, ওই তুই বন্ধ রুম থেকে এভাবে দৌড়ে বের হলি কেন? আর এভাবে নিঃশ্বাস নিচ্ছিস কেন? মিতুর কথায় চমকে উঠলাম। সত্যিই তো, এখন কি বলবো? নিচ থেকে উঠে হাত পা ঝাড়া দিয়ে বললাম, ও কিছু না, ভয় পেয়েছি তাই। এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। রাইটার নীল। অন্যদিকে মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, না, রৌজি ভয় পাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু কি? হঠাৎ সেই বন্ধ রুম থেকে কাব্যকে বের হতে দেখে মিতুর চোখ বড় বড় হয়ে যায়। মিতু এখন বুঝতে পারল কি হয়েছে। মিতু মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। অন্যদিকে কাব্য মনে মনে ভাবছে, এই সাত গোলাপ ফুলকে সে এভাবে কাছে পাবে ভাবতেই পারে নাই। তখন গোলাপ ফুলকে এদিকে আসতে দেখে নিজেকে ওই রুমে লুকিয়ে ফেলে, তারপর মুখে মুচকি হাসি ফুটে ওঠে। নবীন বরণ অনুষ্ঠান এখনো শেষ হয়নি, কিন্তু আমি আর থাকতে পারছি না। কান্না পাচ্ছে। তাছাড়া হঠাৎ করে কাব্য এরকম কেন করলো বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। আমি আমার গ্রুপের কেউকে না বলে চলে এলাম। বাসায় এসেই নিজেকে রুম বন্ধ করে ফেললাম। ওয়াশরুমে যেয়ে নিজের উপর ঝর্ণার পানি ছেড়ে দিলাম। কাব্যের স্পর্শ করার স্থানটা বারবার সাবান দিচ্ছি। জানি না কতক্ষণ ওয়াশরুমে ছিলাম। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে আর মায়ের চিৎকার শুনে ধ্যান ভাঙল। মা, রৌজি দরজা খোল। কতক্ষণ ধরে বাসায় এসেছিস কিন্তু দরজা বন্ধ করছিস কেন? কিরে, তোর কোন শব্দ নেই কেন? অনেক কষ্টে নিজেকে সামলে মাকে উত্তর দিয়ে বললাম, মা, আমি গোসল করছি, বের হয়ে আসছি। মা মনে হয় চলে গেছে। তাড়াতাড়ি গোসল করে বাইরে বের হলাম, কিন্তু শরীরটা কেমন যেন খারাপ লাগছে। দরজাটা খুলে দিলাম। খাটে শুয়ে পড়লাম কাঁথা গায়ে দিয়ে। সন্ধ্যা কখন হয়ে গেছে জানি না। রাত ভাইয়া আমার রুমে এসেই বলল, কি রে, তুই যে আজকে বাইরে বের হলি না? মা ডাকছে চল। তুই নাকি দুপুরে এসে ঘরে ঢুকছোস আর বের হসনি। খাবারও নাকি খাস নাই। কি হয়েছে রে? রৌজির কোন সারা শব্দ নেই। রাত ভুরু কুচকে তাকালো রৌজির দিকে। অদ্ভুত লাগছে রাতের কাছে। রৌজি তো এমন চুপচাপ থাকার মেয়ে নয়। রাত একটু ঘাবড়ে গেল, তার প্রাণপ্রিয় বোনের কিছু হলো না তো। রাত রৌজির দিকে এগিয়ে গেল। কাঁথাটা সরাতেই রাত চমকে গেল। দ্রুত মা মা বলে ডাক দিল। রাতের মা হুড়মুড়ি করে দৌড়ে রৌজির রুমে ঢুকল। রাত মাকে দেখে বলল, মা, মা দেখো তো ওর শরীরটা কত গরম। রৌজির মা রৌজিকে দেখে চমকে উঠল। রৌজির সেই জ্বর। রৌজির ভাই ও মা অস্থির হয়ে পড়লেন। আজ নিয়ে দুদিন রৌজি কলেজ আসে না। কাব্যের মন অস্থির হয়ে আছে। প্রথম হচ্ছে তার গোলাপ ফুলকে দুদিন ধরে দেখে নাই। মনে হচ্ছে কত জনম জনম দেখে না। ভালোবাসা বুঝি এমনই, চোখের আড়াল হলে মরণ যন্ত্রণা ভোগ করতে হয়। তার উপর কেউ থেকে গোলাপ ফুলের সম্পর্কে জিজ্ঞাসাও করতে পারছে না। সেদিন কি সে গোলাপ ফুলের খুবই কাছে চলে গিয়েছিল?
সে কি ভুল করে ফেলেছে? না, ভালোবাসায় প্রিয় মানুষের সাথে করা পাগলামিগুলো ভুল নয়। এত কিছু তো সে তার গোলাপ ফুলের জন্যই করছে। এগুলো ভাবতে ভাবতে কাব্য রোজিদের ক্লাসে ঢুকল। ক্লাসে ঢুকতেই কাব্য চমকে উঠল। মুখে এক আকাশসম খুশি ফুটে উঠেছে। প্রিয় গোলাপ ফুলকে নিজের চোখের সামনে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল। ক্লাসে প্রবেশ করে এই গোলাপ ফুলের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক আছো তো গোলাপ ফুল? দুদিন কোথায় ছিলে? কলেজ কেন আসো নাই? রাইটার নীল। রোজি এতক্ষণ কাব্যের কথাই ভাবছিল। হঠাৎ তার সামনে কাব্যকে দেখে চমকে ওঠে। কিন্তু বেশিক্ষণ নয়। আশেপাশে তাকিয়ে দেখল ক্লাসের সবাই কেমন চোখে তাকিয়ে আছে। রৌজি পরিস্থিতি সামাল দিতে কাব্যের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, স্যার। কাব্য, এটা ক্লাসরুম। আপনার বিহেভিয়ার ঠিক করুন। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রৌজি কথাটা ফিসফিস করে কাব্যকে বলল। রৌজির এমন কথায় কাব্যের হুঁশ ফিরে। সত্যিই তো সে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। ঈশার একটু হলেই ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যেত। কাব্য নিজেকে ঠিক করে ক্লাস নিতে থাকল। কিন্তু বারবার আর চোখে তার গোলাপ ফুলকে দেখা বন্ধ করল না। যেন কতদিনের তৃপ্তি মিটাচ্ছে। এমনও কয়েকবার রৌজি আর কাব্যের চোখাচোখিও হয়ে গেল। কাব্য ঠিকই খেয়াল করল। তার সাথে যতবার চোখের দৃষ্টি বিনিময় হয়েছে ততবারই রৌজি লজ্জায় লাল হয়ে চোখ সরিয়ে নিল। কাব্য মনে মনে খুশি হলো, হয়তো এটাই তার গোলাপ ফুলকে পাওয়ার সংকেত। কাব্য নিজ ক্লাস করিয়ে চলে গেল। অন্যদিকে কাব্য যেতেই রাহি উপচে পড়ে রৌজির উপর। রাহি সহ সবাই এখন কমন রুমে বসে আছে। মুখ্যবিন্দু রৌজি। রৌজি সেদিনের ঘটনা সবকিছু খুলে বলল। রাহিস, কত রোমান্টিক! এত কিছু হয়ে গেল, তুই আমাদের কিছুই বললি না। শিপু, এই ছেড়ে থামো। আমি ভাবছি কাব্য ভাই এরকম করবে কেন? নয়ন, আমি হয়তো ব্যাপারটা বুঝতে পারছি। রৌজি, রাগ করিস না। আমার মনে হয় কাব্য ভাইয়া তোকে ভালোবাসে। রোজি কোন রিয়েকশন করল না, বরং মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। হাসান, শুধু কাব্য ভাইয়া না, আমাদের রৌজিও কাব্য ভাইয়ের প্রেমে পড়েছে। দেখ, কাব্য ভাইয়ের নাম শুনতেই মুখে হাসির রেশ কাটে না। হাসানের কথা শুনে সবাই রৌজির দিকে তাকাল। রৌজি একটা বেকুব মার্কা হাসি দিয়ে বলল, তোরা প্লিজ অ্যাকশন রিয়েকশন কিছুই করিস না। আমি বলছি ব্যাপারটা। আসলে সেদিন বাসায় গিয়ে আমি জ্বরে পড়ি। এই জ্বরটাতে আমি প্রতিটা মুহূর্তে কাব্যের উষ্ণ ছোঁয়া অনুভব করেছি। প্রথমে বুঝতে পারিনি আসলে কি এই অনুভূতি। পরে আমি বুঝতে পেরেছি কৈশোর বয়সে আমার প্রথম ভালো লাগার মানুষটা কাব্য। আসলে আমাদের ঝগড়াটাই হয়তো এই বন্ধনটা তৈরি হওয়ার মাধ্যম। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। এই 15 দিনে কাব্য আর রোজি অনেকটাই ক্লোজ হয়েছে। এতে হেল্প করেছে রোজির সাঙ্গপাঙ্গ। কিন্তু দুজনের মধ্যে কেউই ভালোবাসা প্রকাশ করে নাই। আজ থেকে ইংলিশ টিচার আবারও নিজের ক্লাসের দায়িত্ব কাব্য থেকে বুঝে নিলেন। কাব্য আর ক্লাস নিবে না শুনে ক্লাসের সব ছাত্রছাত্রীরা আশাহত হল। কিন্তু কাব্য সবাইকে বলল সে প্রায়ই আসবে দেখা করার জন্য। কলেজ ছুটি। কাব্য গেটের সামনে অপেক্ষা করছে তার গোলাপের সাথে কথা বলার জন্য। আজ থেকে আর অপেক্ষা নয়, সে তার মনের কথা আজ তার গোলাপের সামনে বলবেই। কাব্য মুচকি হাসছে। কাব্যকে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু এগিয়ে এলো। মিতুকে দেখে কাব্য মুচকি হেসে বলল, কেমন আছো মিতু? কিছু কি বলবে? বলা বাহুল্য, মিতু কলেজ টপার, খুব ভালো ছাত্রী। মিতু মুচকি হাসল। লজ্জায় লাল হয়ে গেল। কাব্য একটু হকচকিয়ে গেল মিতুর পরিবর্তন দেখে, তবে তা প্রকাশ করল না। হঠাৎ মিতু তার হাত পিছন থেকে বের করে কাব্যের দিকে এগিয়ে দিল। মিতুর হাতে একটা লাল টকটকে গোলাপ। কাব্য ভেবে নিল, হয়তো তার ক্লাস ভালো লেগেছে বলে। মিতু ফুল দিচ্ছে। কাব্য হাত বাড়িয়ে ফুলটা নিতেই রৌজিও এবং সময় গেটে এলো। আর মিতুও বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি।
কাব্য কাব্য হাতে গোলাপ নিয়ে একবার রৌজি, একবার নিজের নেওয়া হাতে গোলাপ, আর একবার মৃদুর লজ্জা মাখামুখে দেখাচ্ছে। কাব্য একটু বেশিই হোঁচকচিয়ে উঠল। রৌজির চোখ দুটো অশ্রুতে ভরে গেল। হাতের বা পাশ দিয়ে অশ্রু মুছে দ্রুত গেট পার করে হাঁটা শুরু করল। কাব্য পড়ল মহাবিপদে। কাব্য নিজের হাতের গোলাপ ফুলটা মিতুকে ফিরিয়ে দিয়ে বলল, আমি সরি মিতু, তুমি নিঃসন্দেহে একজন ভালো মেয়ে, দেখতেও সুন্দর, পড়াশোনায়ও ভালো। আমি মনে করেছিলাম তোমার আমার পড়া ভালো লেগেছে বলে তুমি আমাকে ফুলটা দিয়েছ। আমি দুঃখিত, আমার মনে তোমার জন্য এরকম কোন ফিলিংস নেই। আমি আগে থেকেই অন্য কেউকে ভালোবাসতাম। মিতুর দুচোখ জুড়ে অশ্রুর বন্যা বইছে। হয়তো এমনই হয়, যখন কৈশোরী বয়সের আবেগী কাউকে পছন্দ হয় আর তা প্রকাশ করলে বিরহের দ্বন্দ্বে দ্বন্দ্বিত হয়। কাব্য হয়তো মিতুর পরিস্থিতি বুঝতে পারছে। কাব্য বলল, ভুল সময়ে ভুল মানুষের প্রতি এই অনুভূতি আসতেই পারে, তবে তা বলে ভেঙে পড়া যাবে না। মিতু, তুমি খুব ভালো একটা মেয়ে, পড়াশোনা করো, জীবনে বড় হও, দোয়া করি, আর সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো। রাইটার নীল। মিতু হয়তো বুঝতে পারল কাব্যের কথাগুলো। মিতু মুচকি হেসে চোখের পানি মুছে নিল। আবার ও কাব্যের দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, আপনার ভালোবাসার মানুষটির জন্য শুভকামনা, ভালো থাকবেন। মিতু নিজের গন্তব্যে হাঁটা শুরু করল। মিতুর যাওয়ার পানে তাকিয়ে আছে কাব্য। এই গোলাপ ফুলের জন্য কাব্য কতজনকেই রিফিউজ করল। গোলাপ ফুল, ইরে, তার গোলাপ ফুল থেকে ভুল ভেবেছে। দ্রুত গোলাপ ফুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করল। অন্যদিকে রৌজি বাসায় এসে নিজেকে রুম বন্দি করে ফেলে। ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলল। কান্না করতে করতে সেখানেই বসে পড়ল। কাব্য সারা রাস্তা তার গোলাপ ফুলকে খুঁজল কিন্তু পেল না। অবশেষে রাতকে কল দিল আর সবকিছু খুলে বলল। রাত কাব্যকে চিন্তা করতে মানা করল, বলল সে সামলে নিবে। 2 দিন পর রৌজির রুমের বারান্দায় কাব্য আর রৌজি দাঁড়িয়ে আছে। দুজনেই চুপচাপ। কাব্য আর চোখে একবার তার গোলাপ ফুলের দিকে তাকালো। তার গোলাপ ফুল অনেকটাই শুকিয়ে গেছে। নীরবতা ভেঙে কাব্য তার গোলাপ ফুলকে বলল, গোলাপ ফুল। গভীর ভয়েস। রৌজি একটু কেঁপে উঠল। রৌজি আর চোখে কাব্যের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই রৌজি আবার ও মাথা নিচু করে ফেলল। কাব্য, গোলাপ ফুল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম মনে আছে? কাব্য, গোলাপ, আজ তোমাকে কাব্য গোলাপের কথা জানাবো, শোনাবা? কি নিদারুণ প্রস্তাব। রৌজি আড়মোড়া ভেঙে সোজা হয়ে দাঁড়ালো। অর্থাৎ রৌজি শোনার জন্য প্রস্তুত। কাব্য দিনটা ছিল ভার্সিটির প্রথম। গেইটে প্রবেশ করার সময় 15 বছর বয়সী এক মেয়ের তার ভাইয়ের নিকট হাজারো মুখের বুলিতে চাওয়ার আবদার দেখে আমি নিজের গন্তব্যে হাঁটা ভুলে অন্য পথে হাঁটতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলাম। সেদিন কি লজ্জাটা না পেয়েছিলাম। আশেপাশে সবাই হাসতেছিল কিন্তু আমি সেই পঞ্চদশী মেয়ের নজরে পড়লাম না। আফসোসের বুলিতে নিজেকে ধাতস্থ করলাম। কতটা বেকুব আমি। সবে কৈশোরে পা দেয়া মেয়েটির জন্য আমি 21 ঊর্ধ্ব ছেলে হুঁশ হারিয়ে ফেললাম। সব কিছু পেরিয়ে উঠলাম হলে। ভাগ্য কতটা সহায় ছিল। সেই মেয়ের ভাই আমার সাথে আমার হলে রুমমেট হয়ে উঠল। তারপর থেকে সেই মেয়েকে আমি চোখে আর দেখি নাই। তবে মোবাইলের ফটোতে সর্বদাই সে আমার মনে ছিল। ছেলেটির সাথে বন্ধুত্ব হলো। তার মুখে সবসময় তার বোনের কথা। বোন এটা, বোন সেটা। আমার কি যে ভালো লাগতো। আস্তে আস্তে বন্ধুকে তার বোনের সম্পর্কে আমার মনোভাব পোষণ করলাম। বন্ধুও খুশিতে রাজি হয়ে গেল। রোজ কাপা কাপা গলায়, আপনার সেই প্রথম প্রেম সে কি? কাব্য, তুমি। গোলাপ ফুল। রোজ চমকে তাকালো। বলল, তার মানে আপনি কে ভাইয়ের প্রিয় বন্ধু। আর আজ আমাদের বাসায় আমাকে দেখতে যারা এসেছে তারা
কাব্য হুম, আমার ফ্যামিলি। মুচকি হেসে, তুমি জানো কি, যেদিনটা আমাদের প্রথম দেখা, আমি রেস্টুরেন্টে যাওয়ার পথে তোমাকে দেখতে পাবো ভাবতে পারি নাই। সেদিন গাউনে তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, তুমি রোজি কিনা, কিন্তু তুমি যে আমাকে প্রথম এভাবে স্পর্শ করবে জানতাম না। রৌজি লজ্জায় লাল হয়ে গেল। সত্যিই তো সেদিন সে যে কি করেছিল। কাব্যই গোলাপ ফুল, তুমি কি অন্য কেউ এরকম ভাবে কিস করেছ আগেও? রৌজি চমকে উঠল কাব্যের কথায়। মুখ ফুলিয়ে বলল, আমি করি নাই, করি নাই। সেদিন তো আর একটু হলে কেঁদে ফেলত। কাব্য একটানে তার গোলাপ ফুলকে বুকের মাঝে বন্ধ করে ফেলল। দুহাত দিয়ে গোলাপ ফুলের মুখ ধরে বলল, হে গোলাপ ফুল, তুমি কান্না করছো কেন? আমি তো ফান করেছি। তোমার বন্ধুরা আমাকে এ সম্পর্কে বলেছে আগে থেকেই। রৌদি কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি মৃত্যুর প্রস্তাব গ্রহণ করলেন কেন? আপনি ফুলটি নিয়েছিলেন কেন? জানেন আমার কি কষ্ট হয়েছিল? কতটা কষ্ট! আমি আরেকটু হলেই আত্মহত্যা করে ফেলেছিলাম। কাব্য চমকে উঠল, সাথে সাথে তার গোলাপ ফুলকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলল। যেন একটু হলে গোলাপ ফুলের মুখে আত্মহত্যার কথা শুনে কলিজা উড়ে যেত। কাব্য হঠাৎ রৌজিকে ছেড়ে দুকদম পিছনে গেল। কাব্য রৌজির থেকে দূরে সরে গেল দেখে রৌজি ভুরু কুঁচকে কাব্যের দিকে তাকাল। হঠাৎ কাব্য এক হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল, মাথা উঁচু করে। কোর্টের ভেতর থেকে লাল কালো গোলাপ ফুলের গুচ্ছ বের করে রৌজির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তুমি হতে চাই গোলাপ ফুল। তুমি কি আমার হবে? রৌজি মুখ ফুলিয়ে কাব্যের সামনে ফ্লোরে পা ছড়িয়ে বসে পড়ল। বলল, আগে আমি মৃত্যুর সম্পর্কে জানতে চাই, তারপর ভেবে দেখব। তবে যা বলার এভাবেই হাঁটু মুড়ে বসে বলবেন। হু। রাইটার নীল। কাব্য তার গোলাপ ফুলের পাগলামি দেখে মুচকি হাসল। বলল, আমি জানতাম না সেদিন মিতু আমাকে প্রপোজ করবে। আর ফুলটা ও প্রথমে দিয়েছিল যখন, তখন বলে নাই ভালোবাসার কথা। কাব্য সমস্ত ঘটনাটা রৌজিকে খুলে বলল। রৌজির মনে হয় রাগটাও বেড়েছে। মুচকি হেসে কাব্যের হাত থেকে ফুলটা নিয়ে বলল, আমিও তুমি হতে চাই কাব্য। আকাঙ্ক্ষার ডায়েরিতে আক্ষেপের অন্ত নেই। একটা না হয় সঠিক প্রিয় মানুষ হোক। প্রাপ্তির ডায়েরিতে জীবনে চাওয়া পাওয়া শূন্য। দুহাত পেতে চাওয়ার আগে সব আবদার না হয় দূর করুক। উষ্ণতায় মন খারাপ দূর হোক। পরশের বুলিতে আখিদয়ের অশ্রু থামুক। আবেশে ওষ্ঠদয়ে বিজয়ের রেখা ফুটুক। খুব করে হোক না একটা সঠিক মানুষ, একান্তই ব্যক্তিগত প্রিয়। সিক্ততার আশীর্বাদে আবার আমির এক নতুন পুনর্জন্ম হোক। নু। কাব্য মুচকি হেসে উঠল আর রৌজি কাব্যর উপর আনন্দে ঝাঁপিয়ে পড়ল। কে বলবে এই রৌজি কাল আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সময় মতো রাত না এলে অনেক কিছু হয়ে যেতে পারত। জীবনে সঠিক মানুষ দরকার, সত্যিই দরকার। খুব করে হোক আগলে রাখার মানুষ। এই যে কাব্যের মতো প্রত্যেক মেয়েই তার ভবিষ্যৎ পার্টনার চায়, আর রৌজির মতো ভাগ্য। কাব্য আর রৌজি নিচে নামতেই সোফায় বসে থাকা কাব্যের মা বাবা। রৌজির মা বাবা হাসি মুখে তাকিয়ে আছে। কাব্যের মা, আমার খুব পছন্দ হয়েছে। আমার ঘরের লক্ষ্মীকে। এগিয়ে এসে দুহাতে দুটো বালা পরিয়ে দিল। আবার বলতে লাগলো, জানিস মা, তোর জন্য আমার পাগল ছেলের কি কান্না। মাঝরাতে আমার পা ধরে কান্না। সে তোকে চায়। তাহলে আমি মা হয়ে কি করে তা আপত্তি করি? শত রাজনৈতিক কাজ ফেলে এসেছি আমার ঘরের লক্ষ্মীকে দেখতে। একদম রাজলক্ষ্মীর মতো। আজ সবার মুখে হাসি ফুটে উঠল। কাব্য আর গোলাপের বিয়ে ঠিক বলে কথা। রৌজির উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ধুমধাম করে বিয়ে হবে। এটাই বড়রা ঠিক করে গেল। 6 মাস পর রাতটা পোহালেই কাব্য গোলাপ একসাথে এক বন্ধনে আবদ্ধ হবে।
কিন্তু রৌজিকে ইমার্জেন্সি কাব্য দেখা করতে বলেছে। রৌজির চোখে মহা ঘুম আর বিরক্ত ও। কাব্য কেন তাকে আজ রাতে এই মধ্যরাতে দেখা করতে বলল? ধেত! বাধ্য হয়ে রাতের দেওয়াস্থানে অর্থাৎ গেটের বাইরে এসে দাঁড়ায়। রাত গাড়ি নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে। রৌজি বিনা বাক্যে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। রাইটার নীল। ইদানিং রৌজির একটা বাজে স্বভাব হয়েছে। চুপচাপ থাকলেই ঘুমিয়ে পড়ে। বসে বসে ফ্রন্ট সিটেই ঘুমিয়ে পড়ল। কাব্য রৌজিকে দেখে নিজের মাথায় হাত দিয়ে বলল, কি ঘুমখোর মেয়েকে বিয়ে করতে যাচ্ছি রে? বিয়ের পর আদর করতে গেলেও বলবে একটু ঘুমিয়ে নেই। হা! কাব্য নিজের গন্তব্যে পৌঁছে গেল। রৌজিকে জাগাতেই ধরফড়িয়ে উঠল। কাব্য বলল, চল এখন আমার পিছু পিছু। রৌজি কাব্যের আদেশ মেনে কাব্যের পিছনে পিছনে হাঁটছে। রৌজির কাব্যের উপর এতটাই বিশ্বাস, আশেপাশে তাকিয়ে দেখছেও না। সে কোথায় এসেছে, অথবা এই জায়গাটা কোথায়? হাঁটছে আর ঝিমুচ্ছে রৌজি। কাব্য একটা রুমের কাছে এসে থমকে গেল। ভেতরে প্রবেশ করল। রৌজি ও কাব্যের পথ অনুসরণ করল। হঠাৎ একটা কথা শুনে রৌজির ঘুম ছুটে গেল। দৌড়ে এসে কাব্যের বুকে মাথা গুঁজল। কথাটি, তুই তো অনেক বড় হয়ে গেছিস গোলাপ ফুল, তোর পিছনে অনেক ভোমরা, আমি তোকে বিয়ে করব। তুই বিয়ে করবি? এই দাঁড়া, তোকে বিয়ে করব। কাব্যের বুক থেকে মাথা উঁচু করে কাঁপা কাঁপা গলায় বলল, এটা লায়ন লায়ন পাগলা। কাব্য মুচকি হেসে বলল, চলো আমার সাথে। আমি তো আছি, তাই না? আমি গোলাপ আমার কাছে থেকেও ভয় পায়। চলো। এক প্রকার জোর করেই কাব্য রৌজিকে বিছানার পাশে নিয়ে গেল। লাইট অন করে দিল। বিছানায় অসুস্থ অবস্থায় লায়ন পাগলা শুয়ে আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না এই সেই লায়ন পাগলা। লায়ন পাগলা হাতের ইশারায় কাব্য আর রৌজিকে বসতে বলল। রাইটার নীল। রৌজির ভয় কিছুটা কমেছে। লায়ন পাগলার পাশে এসে বসেছে, কিন্তু এক হাতে কাব্যকে ধরে রেখেছে। লায়ন পাগলা মুচকি হেসে বলল, আমি তোকে ভয় দেখানোর জন্য তোর পিছু নিতাম না রে গোলাপ ফুল। তুই সত্যিই একটা গোলাপ ফুল। তোকে আমি নজরে নজরে রাখতাম, যেন তোর পিছনে লাগা ভোমরাগুলো তোকে ছুঁতে না পারে। আমার কি এখন বিয়ে করার বয়স আছে যে তোকে বিয়ে করব? একটু থেমে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, তুই অনেক দুষ্টু আমার প্রিয়তমার মতো। সেদিন আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই বলে ওকে ওরা মেরে ফেলেছে। আমিও ওদের মেরে ফেলেছি, ছাড় দেই নাই। এই কাব্য। কাব্য মাথা উঁচু করে তাকালো। আমার দেখা দ্বিতীয় গোলাপ ফুলের সারা জীবন খেয়াল রাখবি কিন্তু। কাব্য মুচকি হেসে বলল, আমি রাখবো, কথা দিলাম। লায়ন পাগলা রৌজির হাত ধরে বলল, আমি সেদিন তোর শাড়ি ধরে না আটকালে মেম্বারের পোলা সেদিন তোর জীবনটা আমার প্রিয়তমার মতো নষ্ট করে দিত। পরে আমি তোর বন্ধুদের বলেছিলাম, ওরা ওর ব্যবস্থা করেছিল। এই গোলাপ ফুল বন্ধুদের কখনো ভুলে যাবি না। আমাকে ভয় পাস নে, পারলে ক্ষমা করে দিস। রৌজি কি বলবে ভাষা হারিয়ে ফেলল। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে জানা নেই। লায়ন পাগলা, কাল তোদের নাকি বিয়ে। এই কাব্য আর লেট করিস না, যা গোলাপ ফুলকে নিয়ে যা। আর এই উপহারটা আমার পক্ষ থেকে। কাব্য আর রৌজি হাসি মুখে উপহার নিল। আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। এই দেওয়ানা লায়ন পাগলা মুচকি হেসে বলল, প্রতিটা মেয়েই গোলাপ ফুল। প্রত্যেকের উচিত কাব্যের মতো সঠিক মানুষ। আমিও আসছি খুব শীঘ্রই প্রিয়তমা তোমার নিকট, যেখান থেকে আমাদের কেউ আর আলাদা করতে পারবে না। সমাপ্ত।